আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রবিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির লাস্ট ক্লাস করতে যাচ্ছি। তো একটা বড় একটা চ্যাপ্টার ছিল তাই না, কনসেপচুয়াল। তো আশা করি তোমরা আমাদের সাথে ছিলে একদম লাস্ট ক্লাস পর্যন্ত। যারা একদম লাস্ট পর্যন্ত ভিডিও বা প্লেলিস্টটা দেখছো, আশা করি তোমাদের বেসিক রিলেটেড কোনো সমস্যা হবে না, প্লাস অ্যাডভান্স ম্যাথ তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তুমি কমেন্ট বক্সে বা আমাদের স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তুমি জানাতে পারো। তো আজকে দেখো আমরা তোমাদের কি শুরু করবো। 13 নম্বর কিন্তু আমরা গত ক্লাসে শুরু করে ফেলছিলাম তাই না, যেমন 13 ক গত ক্লাসে আমাদের সলভ করা আছে। এখানে হচ্ছে আমাদেরকে সমাধান করে এই থিটার মানটা বের করা লাগে, বাট হচ্ছে আমাদের চতুর্ভাগ আসলে এখানে থিটা আসলে শর্ত সাপেক্ষে বের করা লাগে। আমাদের একাধিক চতুর্ভাগেও অ্যাঙ্গেল থাকতে পারে, সেইটা কনসিডার করে আমাদেরকে থিটার মানটা বের করা হচ্ছে। তো এখন দেখো আমি ক যেহেতু করেছি, খ কিন্তু প্রায় সিমিলার তাই না। সাইন স্কয়ার আছে, এটাকে আমি cos 1 - cos স্কয়ার লিখে দিয়েছিলাম। তো এখানে cos স্কয়ার আছে, তুমি 1 - sin স্কয়ার লিখে দিবা, সিমিলার ক্যাটাগরিতে সলভ করতে পারবা। তো তোমাদের জন্য আজকে আমি যেটা করে দিব, এখান থেকে আরো মনে করো যে গ নাম্বারটা করে দেব, গ করে দিতে পারি, ছ করে দেব ডেফিনেটলি। 6 নাম্বারটাতে আরেকটা শর্ত ভিন্ন। তো আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে কোনটা করে দেওয়া যায়, ধরো আমি ওমো নাম্বারটা করে দিলাম এই সিরিয়ালের জন্য, ঠিক আছে। বাকিটা তোমাদের করতে হবে, একটুকু পারতে হবে, হ্যাঁ একটুকু তোমাদের পারতে হবে। তো চলো আমরা গ নাম্বারটা স্টার্ট করি, যে cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। এটা ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে 3, এটা ইকুয়ালস টু দেওয়া আছে তোমার কাছে 3। তো থিটা মান বের করতে হবে। তো তোমাদেরকে আমি যেই টেকনিকটা বলছি যে একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে। এখানে দেখো তো কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, দুই রকমের এক রকমে যেতে হবে। তো এটা হচ্ছে cot আর এটা হচ্ছে কোসেক। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 হয়, এটা জানো। তাহলে তুমি চাইলে এখন কোসেক কে এই মাইনাস টু পাশে পাঠিয়ে দিতে পারো। তাহলে চাইলে তুমি কোসেক স্কয়ার থিটা কে লিখতে পারো 1 প্লাস cot স্কয়ার থিটা, ওই যে কাপলের সূত্র তাই না। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাই না, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা কোসেক স্কয়ার কে এখন দেখো চেঞ্জ করে দেব, হচ্ছে এ দেখো হচ্ছে cot স্কয়ার থিটা, কোসেক স্কয়ার কে আমরা কি লিখবো এখন 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। এখন দেখো তোমার কাছে এক রকমের অনুপাত হয়ে গেছে, এখন তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। যেমন cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা তুমি লিখতে পারো দুইটা cot স্কয়ার থিটা, আর এই 1 ওই পাশে যে বিয়োগ হয়ে গেলে এখন যদি 2 লিখি, এইটুকু বয়স তোমাদের হইছে বুঝার যে 3 - 1 তারপর 2 হইছে তাই না, এভাবে চিন্তা করতে হবে। এখন 2 দিয়ে অবশ্যই আমি ভাগ দিয়ে দেব, তাহলে ভাগ দিয়ে দিলে থাকবে কি cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সমস্যা আছে কারো? এখন আমি লিখব শুধু cot থিটা, মানে বর্গমূল করব। এখন আমি কি করব, বর্গমূল করব। বর্গমূল করলে তো ভাইয়া প্লাস মাইনাস 1 আসবে, কারণ প্লাস মাইনাস √1 এর মান আবার শুধু 1, তো 1 লিখলেই চলে। এখন কথা হচ্ছে তুমি প্লাসটা নিবা নাকি মাইনাসটা নিবা, এইটা ডিপেন্ড করে তোমার প্রশ্নে থিটা যে চতুর্ভাগের জন্য বের করতে বলছে সেই চতুর্ভাগে cot প্লাস নাকি মাইনাস। আমরা যদি এখন শর্তে যাই, প্রশ্নের শর্তে সুন্দর করে বলে দেওয়া আছে সমাধান করো যখন থিটা মান 0 থেকে বড় 2π থেকে ছোট, তাই না। 0 থেকে বড় মানে কি বোঝায়, এই যে দেখো আমাদের x অক্ষ y অক্ষ, 0 থেকে বড় মানে এই যে কোণ উৎপন্ন হবে, তার মানে প্রথম চতুর্ভাগ হইতে পারে। এরপর হচ্ছে অ্যাঙ্গেলটা 2π থেকে ছোট হবে, দেখো এই হচ্ছে π/2, 2π/2 মানে পাই, একটা পাই, এই হলো দুইটা পাই থেকে কম, তার মানে একটু এর মধ্যে, তার মানে এইখান থেকে শুরু করে এর মধ্যে হইতে হবে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চারটা চতুর্ভাগই বুঝাচ্ছে। চারটা চতুর্ভাগই আমাদের অ্যান্সার হইতে পারে, ঠিক আছে, চারটা চতুর্ভাগই আমাদের অ্যান্সারটা হইতে পারে। এর জন্যই তো বলি গরম কেন লাগে আজও, চারটা চতুর্ভাগই আমাদের অ্যান্সার হইতে পারে। এখন আমাদের তাহলে আমরা cot থিটা প্লাস নিয়েও একবার অঙ্ক করবো, cot থিটা মাইনাস নিয়ে অঙ্ক করবো, ঠিক আছে। সাপোজ যদি তুমি জেনে যেটা যে না আমাদের এখানে বলছে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ, বলছে পায়ের মধ্যে, বলতে পারে না, আমরা যেমন 12 নম্বরে এরকম শিখছিলাম যে তোমাকে শর্ত দিতে যেটা মান হচ্ছে পায়ের মধ্যে, তার মানে প্রথমটা 0 থেকে বড় আর পাই থেকে ছোট, তাহলে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ। তখন আমাদের প্লাস মাইনাস, প্রথম চতুর্ভাগে cot প্লাস পজিটিভ, আবার দ্বিতীয় চতুর্ভাগে cot নেগেটিভ, তখন আবার হইতো
তখন অ্যাটলিস্ট 2 চতুর্ভাগে অঙ্ক হইতো, বাট এখন কিন্তু তোমার 4 চতুর্ভাগই অঙ্ক। বা সোজা ভাষায় তুমি কট প্লাসও নিতে পারলেও তোমার এই শর্ত স্যাটিসফাই হয়, কট মাইনাস নিতে পারলেও তোমার অঙ্ক স্যাটিসফাই হয়। তাহলে এখন আমরা লিখবো যে কট থিটা ইকুয়ালস টু +1 হলে, এই দেখো ধরে নাও যে তোমার শর্ত দেওয়া ছিল এইটা পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে, তো তুমি লিখছো কি কট থিটা +1। তাহলে বলো তো 0 থেকে পাইয়ের মধ্যে মানে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে হবে, আর কট থিটা পজিটিভ লিখছো, তাহলে বলো তো কোন চতুর্ভাগটাকে বুঝাইতো? তাহলে কিন্তু ডেফিনেটলি প্রথম চতুর্ভাগকে বুঝাইতো, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কট নেগেটিভ, আমরা তো কট প্লাস লিখছি। বাট এখন কাহিনীটা কি হয়েছে জানো, তোমার তো শর্ত হচ্ছে 2 পাই, তার মানে এটা 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 হইতে পারে। এখন তুমি লিখছো কট থিটা প্লাস, কট থিটাকে ধনাত্মক লিখছো, কট থিটা ধনাত্মক 4টা চতুর্ভাগের মধ্যে হয়, আবার 2টা জায়গায়, প্রথম চতুর্ভাগ আর থার্ড, যে ট্যান আর কট থার্ড ওরা নিয়ে নেয়। এখন আবার দেখো +1 ধরে কট থিটা +1 ধরে 2টা চতুর্ভাগে তোমার 2টা অ্যাঙ্গেল আসবে, আবার মাইনাস ধরে 2টা চতুর্ভাগে 2টা অ্যাঙ্গেল আসবে, টোটাল 4টা অ্যাঙ্গেল আসবে অঙ্কে। বুঝতে পারছো? তো কট থিটা +1 হলে, তো +1 হলে আমাদের যেহেতু 4টা চতুর্ভাগই প্রশ্ন নিতে বসছে, 4টা চতুর্ভাগের মধ্যে প্লাস হয় হচ্ছে প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। তো এখন এটা লেখো যে প্রথম চতুর্ভাগ হলে, প্রথম চতুর্ভাগ হলে আমরা জানি আমাদের এত কষ্ট নাই, কট থিটা ইকুয়াল টু 1, কত ডিগ্রি মান 1 হয় বলো, এখানে লিখতে হবে। চিন্তা করো 45 দিয়ে স্টার্ট করব, 1/√2 1/√2 1 1, এই যে 45 π/4। তাহলে দেখো cot θ = cot π/4, তার মানে θ = π/4, একটা आंसर শেষ। মানে প্রথম চতুর্ভাগ হলো এই आंसर। এখন আমরা তো বুঝতে পারছি যে না আমাদের তো cot θ ধনাত্মক হয় আবার তৃতীয় চতুর্ভাগেও। তাহলে এখন আমরা লিখব যে তৃতীয় চতুর্ভাগ হলে। তো প্রসেসটা কি ছিল, ওই যে আমরা গতকালকে আগের ক্লাসে এগুলো শিখছি, cot θ = কি 1, তাই না? তো তোমার কি কাজ করতে হবে, তোমার এখানে কাজটা করতে হবে, এটাকে cot অ্যাঙ্গেল দিয়ে রাখো π/4। তো এখানে চিহ্ন থাকলে চিহ্নকে পাত্তা দিবা না, যেমন এখানে প্লাস আছে এর জন্য আমরা নিউ দেখি নাই। এখন এটা তৃতীয় চতুর্ভাগে, তাই না? তুমি বলছো তৃতীয় চতুর্ভাগে। এখন দেখো আমরা জানি এটা 0, এটা π/2, এটা হচ্ছে 2টা π/2, এটা হচ্ছে 3টা π/2। তৃতীয় চতুর্ভাগ মানে এই যে এটা এটা এইটা, তাহলে আমরা লিখতে পারি 1টা 90 2টা 90 প্লাস θ, এভাবে 2π/2 প্লাস θ, অথবা 1টা 90 2টা 90 3টা 90 মাইনাস θ, 3টা 90 মাইনাস θ, এইভাবে লিখতে পারি। বাট তোমাদেরকে কি শিখেছি না, তোমরা জোড় অনুপাতেই লিখবা যেন অনুপাত চেঞ্জ না হয়ে যায়। তাহলে দেখো cot θ ইকুয়াল টু আমরা এখন লিখতে পারি cot এইটা দিয়ে লিখবো 2π/2, 2π/2 মানে বেসিক্যালি আসলে 2 2 কাটাকাটি যে পাই হয়, পাই প্লাস θ মানে π/4, এই যে থিটাটা। তো খেয়াল করো আমরা এই লাইনটা থেকে এই লাইন লেখা শিখছিলাম, এখন আমরা উল্টাটা শিখছি, এই লাইন থেকে এই লাইন লিখছি। দেখো তুমি এই লাইন থেকে এই লাইনে ব্যাক পাবা, বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইনেই ব্যাক পাবা। তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন এই থিটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে থিটা ইকুয়ালস টু লিখতে পারি যে পাই প্লাস π/4। আমি কিন্তু আবার তোমাদের সাবধান করে দেই, কখনোই বলবা না যে কট কট কাটাকাটি আসছে, কখনো এই কথাটা বলবা না, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো 4, এর আগেও কিন্তু ব্যাখ্যা দিছি কেন বলবা না। তো 4π প্লাস π মিলে 5π, ঠিক আছে? তাহলে cot θ ধনাত্মক মান থেকে প্রথম আর তৃতীয় চতুর্ভাগে আমাদের দুইটা आंसर আসতে পারে, এইটা এইটা। এখন আমরা কি লিখব যে cot θ -1 হলে, আবার cot θ -1 হয়। -1 এখন আবার কোথায় হয়, cot মাইনাস কোথায় হয়? প্রথম তৃতীয় বাদে, তার মানে দ্বিতীয় চতুর্থতে মাইনাস হয়। হলে এখন লিখব যে দ্বিতীয় চতুর্ভাগ হলে, ঠিক আছে? জায়গা তো হবে না, ওই পাশে চলে যাই। কত লিখছো? -1 না? তো তোমাকে কি শিখেছি যে দ্বিতীয় চতুর্ভাগ, আর তুমি এখানে যেহেতু ভ্যালু জানো, তাহলে থিটা কিভাবে বের করবা? এই মাইনাসের দিকে তাকাবা না, এটা কত মান 1 হয়, cot হচ্ছে π/4 এর মান হচ্ছে 1 হয়। তাহলে এখন তোমার নেক্সট কাজ কি? তোমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে মাইনাসকে পাত্তা দিবা না, এই হচ্ছে cot। তো কোন চতুর্ভাগ? তুমি বলছো দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগ মানে তুমি এই যে এভাবে লিখতে পারো π/2 প্লাস θ, অথবা π/2 মাইনাস θ, অর্থাৎ 2π/2 মাইনাস θ, এভাবে লেখা যায়। তো আমরা বেজোড়টা নিব না, আমরা নিব হচ্ছে জোড়টা, যেন অনুপাত চেঞ্জ না হয়। তাহলে cos 2π/2, 2π/2 কে আবার লেখা যাবে পাই, পাই মাইনাস চোখ বন্ধ করে দেখো π/4 লিখবা। তাহলে দেখো অটোমেটিক এটা ইকুয়াল টু এটা হয়ে গেছে।
এখন cot equals to এটা আবার cot equals to এটা, তার মানে অ্যাঙ্গেল দুইটা সেম, তার মানে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু পাই মাইনাস পাই বাই 4, তাই না? তাহলে এই হলো 4 পাই থেকে পাই বিয়োগ দিলে হয়ে যাবে 3 পাই। তাহলে একটা आंसर। লাস্ট যেটা করতে হবে যে চতুর্থ চতুর্ভাগ হলে, লাস্ট হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ হলে তখন কি হয় আমাদের কাহিনীটা? কট তো চতুর্থ চতুর্ভাগেও নেগেটিভ, তাহলে cot থিটা হচ্ছে -1, মাইনাসের দিকে তাকাবা না, মাইনাসের দিকে তাকাবা না, cot কত ডিগ্রি মান 1 হয় এটা দেখো, cot পাই বাই 4 সূক্ষ্মকোণ দিয়ে লিখলাম, তাই না? এখন চতুর্থ চতুর্ভাগে তোমার ফেলতে হবে এই যে cot থিটা ইকুয়ালস টু, এটা চতুর্থ চতুর্ভাগে কিভাবে ফেলবো? cot দেখো এই চতুর্ভাগ, তাই না? একটা 90, দুইটা 90, তিনটা 90 প্লাস সামথিং, অর্থাৎ 3 পাই বাই 2 প্লাস সামথিং দিয়ে লেখা যাবে, অথবা একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90 মাইনাস সামথিং, চারটা 90 মাইনাস সামথিং। তো আমরা বেজোড় না জোড়টাকে নেব, তাই না? তো 2 দিয়ে কাটলে আবার লেখা যাবে 2 পাই, তাহলে 2 পাই মাইনাস সামথিং মানে হচ্ছে এই পাই বাই 4টা। তাহলে অটোমেটিক দেখো এইটা ইকুয়ালস টু এইটা, এই যে cot 2 পাই মাইনাস পাই বাই 4 এর মান আসলে মাইনাস cot পাই বাই 4 ই আসে, তুমি চেক করে দেখো, ওগুলো তো শিখেছি না কিভাবে চেক করতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 4, তাহলে 4 হ্যাঁ 4 4 দুগুণ 8, 8 থেকে পাই গেলে 7 পাই, এই হলো গিয়ে আমাদের आंसर। তাহলে এখন আমরা লিখতে পারি যে নিম্ন সমাধান, এই অঙ্ক তো সমাধান করা মানে থিটাকে ফাইন্ড আউট করার অঙ্ক, না থিটাকে খোঁজা, নিম্ন সমাধান। তাহলে নিম্ন সমাধান থিটা ইকুয়ালস টু, সেই দেখো ওইখানে ধনাত্মক থেকে দুইটা आंसर, পাই বাই 4 आंसर কত হবে? 5 পাই বাই 4, পাই বাই 4 আর 5 পাই বাই 4। আর ঋণাত্মক থেকে আবার দুইটা आंसर, একটা হচ্ছে 3 পাই বাই 4 আর একটা হচ্ছে 7 পাই বাই 4, 3 পাই বাই 4 আর হচ্ছে 7 পাই বাই 4, এই হচ্ছে আমাদের চারটে आंसर। এখন যদি আমরা প্রোমো নাম্বারটার দিকে তাকাই, এটা তো তোমরা পারবা, যেমন tan, এই tan এরটা দেখো যে 1 বাই tan স্কয়ার লিখবা, ঘ নাম্বার 10 দিয়ে লসও করবা, তারপর তোমরা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পাবা এই অঙ্কে, তারপর tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1 পাবা। তো tan থিটা এই যে cot থিটা যেমন তোমার প্লাস মাইনাস 1 আসছিল, সেম অঙ্ক tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1 আসবে। তো এখন চারটা চতুর্ভাগে এবার তাহলে tan প্লাস ধরলে এই ও প্রথম আর তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক ধরে tan এর থেকে দুইটা অ্যাঙ্গেল বের করবা, আবার tan মাইনাস ধরে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগকে অ্যাঙ্গেল পরে ওই কনসেপ্ট থেকে আবার দুইটা মান বের করবা, এটা হচ্ছে ঘ। উম নাম্বারটা হচ্ছে দেখো, উম নাম্বারটা তাহলে বোঝা উচিত sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা একটা অনুপাতে কিভাবে যাব? একটা অনুপাতে আমরা কিভাবে যাব, তাই না? উম নাম্বারটা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো, ইকুয়াল টু হচ্ছে 5 বাই 3। তাহলে একটা অনুপাতে যাওয়ার আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে sec স্কয়ার থিটা কি হবে? tan স্কয়ার এর পাশে যে যোগ হবে, তাই না? তাহলে sec স্কয়ার থিটা কি লেখা যাবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা sec স্কয়ার কে এভাবে রিপ্লেস করতে পারি tan দিয়ে, এই কাজটাই করে দেব। এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এই যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5 বাই 3। তাহলে দেখো তোমার কাছে দুইটা tan স্কয়ার থিটা আছে, কয়টা tan স্কয়ার থিটা? দুইটা। আর 5 বাই 3 এখানে থাকো, ওই যে 1 টাকে টেনে নিয়ে আসো, এখানে নিয়ে আসলে কি -1 হয়ে যাবে। তাহলে 2 tan স্কয়ার থিটা, 2 tan স্কয়ার থিটা, এই হলো 3, এই হলো 5 মাইনাস 3, ঠিক আছে? ঠিক লিখছি না? ওকে, তাহলে 2 tan স্কয়ার থিটা এই হয়ে যাবে 2 বাই 3। তো তোমরা যদি একটু চালাক হও, 2 দিয়ে আমি যদি ভাগ দেই, 2 কাটাকাটি যাবে, অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই 3। দেখো এমনিতেই বড় বড় অঙ্ক করতেছি, তার মধ্যে আবার তোমরা বলো না যে ভাইয়া না ভাগ দিয়ে দেখান, এই করেন সেই করেন, এগুলো বুঝতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু কি লেখা যাবে বলো? tan থিটা ইকুয়াল টু লেখা যাবে প্লাস মাইনাস, এটাকে রুট ওভার, রুট করলে লব তো 1 এর রুট করলে 1 আর 3 রুট করলে √3। তোমাদের রিসেন্টলি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখা, একজন আমাকে নক দিচ্ছে, ওর কথা, ভাই আপনি অনেক ভালো ক্লাস নেন, কিন্তু দেখছি ভাই আপনি ক্যালকুলেশন দেখান না, এই করেন না সেই করেন না, বুঝছো? তোমাদের এখন এগুলো বুঝতে হবে আস্তে আস্তে। আমি কিন্তু অনেক এমন কোনো লাইনও স্কিপ করি নাই যেগুলো তোমরা জানো না। ইভেন আমি যখন এই চ্যাপ্টার মাঝখানে ছিলাম, শুরু দিকে ছিলাম, তখন এগুলো ভেঙে ভেঙেই করতাম। আজকে এরকম লাস্ট পর্যায়ে এসে আর কি এগুলো তো এখন বুঝতে হবে যে ডাইরেক্ট হচ্ছে এগুলা। ওকে, তো এখানেও তো একই শর্ত যে থিটা মানে 0 থেকে 2 পাই এর মধ্যে, 0 থেকে 360 এর মধ্যে আমাদের অ্যাঙ্গেল হবে। এর মধ্যে আমাদের 4টা চতুর্ভাগই পড়ে যায়। 4টা চতুর্ভাগই যেহেতু পড়ে যায়, আবার tan থিটা তাহলে প্লাস 2টা চতুর্ভাগে সম্ভব, tan থিটা মাইনাস 2টা চতুর্ভাগে সম্ভব। তাহলে এখন আমরা একবার প্লাস ধরে অঙ্ক করব, মাইনাস ধরে অঙ্ক করব, তাই না? দেখি tan থিটা
ইকুয়ালস টু 1/√3 হলে এইটা হইতে পারে কয়টা ধনাত্মক, এখানে লিখে দিতে পারো আবার যে tan থিটা ধনাত্মক হয় প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে যদি এটা প্রথম চতুর্ভাগ হয়, ঠিক আছে, একটু সংক্ষেপে করি। এটা যদি প্রথম চতুর্ভাগ হয় তাহলে আমাদের হিসাবটা একদমই সহজ, যে tan থিটা 1/√3 লিখবা। tan কত ডিগ্রি মান 1/√3? আমরা তো সূক্ষ্মকোণ দিয়ে নিয়ে প্রকাশ করতে পারি, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই না? tan 30 ডিগ্রি মান 1/√3, কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। তাহলে থিটা ইকুয়ালস টু π/3 অলরেডি শেষ। ঠিক আছে, এরপর দেখো আমাদের তৃতীয় চতুর্ভাগে হইতে পারে কত? তৃতীয় চতুর্ভাগে। তাহলে tan থিটা ইকুয়ালস টু যদি 1/√3 হয় তাহলে tan থিটা তোমাকে বলছি এটা ওইভাবেই লিখবা যে tan কত ডিগ্রি মান? π/6, সরি 30 ডিগ্রি না, সরি ভুল লিখছি তো, তাই না? 30 ডিগ্রি মানকে আমরা লিখি π/6, একটু ভুল লিখছি, ঠিক আছে, π/6। ওকে, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন এটা তৃতীয় চতুর্ভাগে লিখতে হবে, এটাকে তৃতীয় চতুর্ভাগের মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের মাধ্যমে কিভাবে লিখবো? 3 নাম্বার, তাই না? একটা দুইটা তিন, এই যে একটা দুইটা প্লাস গেলেই হয়ে যাবে। আবার লেখা যায় একটা দুইটা তিনটা মাইনাস, তো তিনটা মাইনাস তো বেজোড়, আমরা তাহলে দুইটা প্লাস দিয়ে লিখবো। তাহলে tan 2π/2, এটাকে আবার পাই লেখা যায়, 2π/2 প্লাস, তাহলে এই হলো প্লাস, এই হলো অ্যাঙ্গেলটা। বুঝছো? প্লাস মাইনাস নিয়ে কিন্তু কোনো প্যারা নাই, তুমি 2 দিয়ে গুণ করলে প্লাস, 3 দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যেত অটোমেটিক এগুলা। তাহলে আমরা এখন tan বাদ দিয়ে ভুলেও ভাগ বলবো না, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু হচ্ছে π প্লাস π/6। তাহলে লসাগু করো 6π প্লাস π মিলে 7π/6। ঠিক আছে, এই হলো tan এর ধনাত্মক থেকে প্রথম আর তৃতীয় চতুর্ভাগের অ্যানসার। এখন tan এর এটা তো আবার মাইনাসও হইতে পারে, কারণ আমাদের প্রশ্নে বলে নাই যে তোমার চতুর্ভাগ নির্দিষ্ট কিনা, চারটাই সিলেক্ট করছে, কি দরকার ছিল? আচ্ছা, তো tan থিটা ইকুয়ালস টু -1/√3 হলে এখন tan থিটা লিখে দিবা যে মাইনাস হয় কোথায় কোথায়? দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে, দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে। তো দেখো, তাহলে এটা যদি দ্বিতীয় চতুর্ভাগ হয়, হ্যাঁ সংক্ষেপে হ্যাঁ লিখবা যে tan থিটা দ্বিতীয় চতুর্ভাগে হলে, ওগুলো আমি যেমন আগের অঙ্কে লিখছি, এখানে শর্টকাট করতেছি, ঠিক আছে? তো tan থিটা এক্স্যাক্টলি কত আসছে? ওই যে সরি, এই যে tan থিটা -1/√3, কেন? এই যে tan থিটা হচ্ছে -1/√3। তো মাইনাসের দিকে তাকাবা না, মাইনাসের দিকে তাকাবা না, এটাকে কত ডিগ্রি মান 1/√3 হয়? tan π/6, 30 ডিগ্রি, তাই না? এখন দেখো, এই যে তুমি এটাকে যে একবার লিখবা অটোমেটিক, এখন কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ আমরা কিভাবে লিখতে পারি? π/2 প্লাস সামথিং অথবা 2π/2 মাইনাস সামথিং, জোড়টা নিব, তাই না? জোড়টা নিব, 2π/2 মানে আসলে পাই, মাইনাস এই যে সামথিং বলতে এই অ্যাঙ্গেলটা, অটোমেটিক এটা মানে এটা চলে আসছে, এই চিহ্ন অটোমেটিক চলে আসছে, তাই না? টেস্ট করো এখান থেকে আসলে এই লাইনটা পাও কিনা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে π মাইনাস π/6, তাহলে 6π মাইনাস π মানে 5π। বুঝতে পারলা? তো দ্বিতীয় চতুর্ভাগের সম্ভব, আরেকটা সম্ভব কোথায় বলো তো? আরেকটা সম্ভব হচ্ছে কি আমাদের চতুর্থ চতুর্ভাগে। কোথায়? চতুর্থ চতুর্ভাগে। তো tan থিটা আমরা বলতে চাচ্ছি -1/√3। ভালো কথা, তো সূক্ষ্মকোণ দিয়ে প্রকাশ করো, মাইনাস বাদ দাও, tan 30 ডিগ্রি মানে π/6। তো tan থিটা মাইনাস দিবা না, এখন অটোমেটিক চতুর্থ চতুর্ভাগ একটু তো বড় হইছে, এখন এটাকে আমরা লিখতে পারি 4টা π/2 মাইনাস, এভাবে, তাহলে 4π/2 কে আবার লেখা যাবে 2π মাইনাস π/6, প্লাস দিলে তো 5 নাম্বার চতুর্ভাগ মানে প্রথম চতুর্ভাগে চলে যাবে, 4 নাম্বার চতুর্ভাগে থাকতে হবে, জন্য মাইনাস দিতে হইছে। বেজোড় গুণিতকদের লেখা যেত 3π/2 প্লাস, তাহলে আবার 3 হলে বেজোড়, বেজোড় না যাবে না, জোড় গুণিতকই রাখবো আমরা। ওকে, তাহলে এখন থিটা ইকুয়ালস টু লেখা যাবে 2π মাইনাস π/6, তাহলে 6 6 দুগুণ 12, 12 থেকে এখানে হচ্ছে 11π আসবে। এই হচ্ছে কি আমাদের তাহলে থিটা লিখবা যে নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু কয়টা? একটা आंसर হচ্ছে π/6 আর একটা হচ্ছে 7π/6, ঠিক আছে? π/6 7π/6, ওকে। এই পার্ট হচ্ছে 5π/6 11π/6, 5π/6 11π/6, এই হচ্ছে কি আমাদের आंसर। তোমাদের এখন হচ্ছে গিয়ে এই যে 6 নাম্বারটা আমরা করে দেব। এখানে কিন্তু শর্তটা একটু চেঞ্জ, আর এখানে থিটা নাই, এখানে 2 sin x cos x ইকুয়াল টু sin x, মানে অ্যাঙ্গেল হিসেবে x, আর এই x কে খুঁজে বের করতে হবে। আর এখানে শর্ত হচ্ছে x হচ্ছে 0 অথবা 0 থেকে বড়। এখানে দেখো, এখানে কিন্তু 0 ইকুয়াল আসে নাই। কোন অ্যাঙ্গেল যদি সামহাও আমাদের 2π চলে আসতো আগের অঙ্কে,
যদিও আসে নাই বা 0 আসলে আমরা এগুলো বাদ দিতাম। আমাদের অঙ্ক 0 থেকে বড় 0 হওয়া যাবে না, আবার 2π থেকে ছোট 2π হওয়া যাবে না। বাট এই পার্টিকুলার অঙ্কে তোমাকে বলছে 0 0 থেকে বড় অথবা 2π থেকে ছোট, মানে এগুলো যদি অ্যান্সার হয় এগুলোকে নিতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা 6 নাম্বারটা শুরু করি। 6 নাম্বারটা হচ্ছে গিয়ে 2 sin x cos x equal to sin x। 2 sin x cos x equal to হচ্ছে গিয়ে sin x। 2 sin x cos x equal to হচ্ছে গিয়ে sin x। ওকে, তো তোমরা এখন একটা জিনিস বলতে পারো ভাইয়া sin x এই পাশে গুণ আকার আছে, এই পাশে তো at least 1 এর সাথে গুণ আকার আছে, তো বলতে পারো ভাগ কাট করে দিই বা উভয় পক্ষে sin x কে ভাগ করে দিই। এই কাজটা তুমি করা যায় ম্যাথমেটিক্যালি, বাট তুমি এখন করবে না, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে তুমি জানো না যে x এর মান কত। সামহাও x এর মান যদি 0 ডিগ্রি বা 0 রেডিয়ান আসে, তাহলে sin x এর মান কত? sin x এর মানও 0, কারণ sin 0 এর মান 0 হয়। বুঝতে পারছো? x 0 হলে sin 0 এর মান 0 হয়। ওই ক্ষেত্রে তুমি যদি ভাবো যে 0 দিয়ে ভাগ করে দিছো, কোন সংখ্যা কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত আসে। তো এটা সাজেশন থাকবে, তুমি নরমালি ধরো এরকম থাকে না যে 2x স্কয়ার ইকুয়াল টু x, অনেকে কি করে x কাটাকাটি করে দেয়, যে 2x ইকুয়াল টু 1 লেখে, তাহলে x ইকুয়াল টু হাফ লেখে। ঠিক আছে, যখন x এর মান at least তুমি শিওর যে 0 না, বা তুমি যদি জানোই না যে x এর মান 0 কি 0 না, 0 হইতে পারে, ইভেন এখান থেকে একটা অ্যানসার 0 আসে, তাহলে এই সব ক্ষেত্রে তখন তুমি ভাগ করবা না। ঠিক আছে, কমন নিবা। প্রসেসটা কি, যেমন 2x স্কয়ার ইকুয়াল টু যদি x হয়, প্রসেসটা হচ্ছে কি, এটাকে এই পাশে নিয়ে আসো, -x ইকুয়াল টু 0। এখন এখান থেকে x কে কমন নাও, তাহলে 2x - 1। এই যে উৎপাদকের মতন হয়ে গেল না, এইটার গুণফল এটার গুণফল, দুইটা সংখ্যার গুণফল 0 হয়, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গুণফল 0 লেখা যায়, তাহলে x ইকুয়াল টু 0 লেখা যায়, অথবা 2x - 1 ইকুয়াল টু 0 লেখা যায়। এই যে x এর একটা মান, এখান থেকে x এর মান বা হাফ, দুইটা মান আসে। বুঝা গেছে? কয়টা মান আসে? দুইটা মান আসে। ভাগ দিয়ে দিলে একটা মান গায়েব হয়ে যাবে, যে 0টাই তুমি বাদ দিয়ে দিচ্ছ। তো এখানে আমরা কি করব, 2 sin x cos x, এই যে sin x টাকে পাশে নিয়ে আসবো, -sin x ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে sin x কে কমন নেব, কমন নিলে এটা হয়ে যাবে 2 cos x - 1 ইকুয়াল টু 0। এই দেখো দুইটা সংখ্যার গুণফল, এটা একটা মান, তো এই sin x এর থেকে মান আসছে, এইখানে ওভারঅল একটা মান আসছে। হ্যাঁ, এটার মান গুণ হয় নাকি 0 হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তাহলে অর্থাৎ sin x ইকুয়াল টু 0 লেখা যাবে। ঠিক আছে, অথবা এই অথবাটা আসলে পরে কাজ করলে ভালো হইতো, তাও এখনই করতেছি, সমস্যা নাই। 2 cos x - 1 ইকুয়াল টু কি হবে বলো তো? 0 হবে। তাহলে cos x ইকুয়াল টু হাফ হবে, -1 এর পাশে গেলে +1, 2 দিয়ে ভাগ করলে হাফ। একটু পাঠতে হবে এসব ক্যালকুলেশন ফার্স্ট। এইখানে তোমাদের অনেকক্ষণ কথা বলা লাগবে, একটু অনেকক্ষণ না, এর আগে আমি বলে দিচ্ছি। sin x ইকুয়াল টু 0 হলে বলো, sin x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বলো 0 প্লাস না মাইনাস? 0 ধনাত্মক নাকি ঋণাত্মক বলো তো? 0 কিন্তু অঋণাত্মক, তাই না? অঋণাত্মক বলা হয়, ধনাত্মক ঋণাত্মক না, অঋণাত্মক বলা হয়। তাহলে এইখান থেকে মান কিভাবে বের করবো, মানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, প্রথম চতুর্ভাগ নাকি দ্বিতীয় চতুর্ভাগ নাকি তৃতীয় চতুর্ভাগ নাকি চতুর্থ চতুর্ভাগ? তো তুমি এখানে ফার্স্টে লিখতে পারো যে sin x ইকুয়াল টু sin 0 ডিগ্রির মান 0 হয়, আমরা জানি। sin কত ডিগ্রির মান 0 হয়? 0 ডিগ্রির মান 0 হয়। এখান থেকে তুমি x এর মান পেয়ে যাবে, x ইকুয়াল টু 0। বাট শেষ না, এখানে আরো মান বের হবে। তোমাদের গত ক্লাসে আমি এটা শিখেছিলাম, দেখো গত ক্লাসে এটা শিখেছিলাম যে আমাদের যদি x অক্ষের উপর রশ্মি অবস্থিত হয়, x অক্ষের ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, x অক্ষের উপর অবস্থিত হইলেই sin এর মান 0, অর্থাৎ sin 0 ডিগ্রি মান 0। তুমি ক্যালকুলেটর চেক করো, sin দেখো 180, এই যে x এর ঋণাত্মক, বাট সমস্যা নাই 180, হ্যাঁ ঋণাত্মক দিক গেছে, সমস্যা নাই। বাট x অক্ষের উপর অবস্থিত হইলে আমরা কি লিখতে পারি বলো তো? ক্যালকুলেটর চেক করো, ওইটা মানও 0 হয়। আবার দেখো এই যে 180, আবার ঘুরে আসো আরো, মানে 360, মানে sin 2π, একটা পাই আরো একটা পাই 2π। ক্যালকুলেটরে দেখো sin 2π এর মানও 0। বুঝতে পারছো? sin 2π এর মান 0, 6π, 8π, 10π, 12π, 14, 16, 18, 20 সব পাই এর মান 0। বাট আমরা এখন সব নিতে পারবো না, আমাদের প্রশ্ন বলছে অ্যানসার 0 হইতে পারে, x এর মান 0 হইতে পারে। সরি কোথায় গেল, এই যে এটা, আমাদের অ্যানসার 0 হইতে পারে। বাট এখন ট্রাস্ট হইছে তো অ্যাট লিস্ট যে আমাদের sin 0 এর মান 0 আসে, sin 2π এর মানও 0 আসবে,
4 পাই এর মানও 0 আসবে, বুঝে গেছে? সাইন কত 4 পাই এর মানও কি আসবে 0 আসবে। তারপর হচ্ছে 6 পাই এর মানও কি আসবে 0 আসবে। দেখো একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই, ছয়টা পাই, এই যে x অক্ষের উপর হইলেই 0। বাট আমরা এখানে সবগুলা নিতে পারতেছি না, আমরা এখানে নিতে পারি। ও আমি তো 2 পাই কেন, আমি তো এটাও বলতে ভুলে গেছি, সরি, মানে এই যে সাইন 0 পরে পাই, 0 পরে পাই, এরপরে পাই, 2 পাই, 3 পাই, জোর না, মানে একটা করে পাই হলেই 0 হয়ে যায়, তাই না? দুইটা করে না, একটা করে পাই হলেই, এই যে এটা মান 0, এটা মান 0, এটা মান 0, এটা মান 0, এরকম করে সাইন 0 এর মান তো 0ই, পাই এর মানও 0, কারণ এটা x অক্ষের উপর অবস্থান করে। আরেকটা পাই মানে 2 পাই এর মানও 0, ওইটা x অক্ষের ধনাত্মকে। আরেকটা পাই মানে 3 পাই, এটা x অক্ষের বামে, বাট x অক্ষের উপর হইলেই হইছে এটার মান 0, তাই না? এর আগে শিখেছিলাম যে x অক্ষের উপর সাইন কি হয় 0 হয়। তো আমরা এরকম করে 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, অনেক মান নিতে পারি। বাট প্রশ্ন বলছে না তুমি 0 নিতে পারো, এই যে 0 আগে একটা ইকুয়াল দিয়ে দিচ্ছে, সর্বোচ্চ 2 পাই পর্যন্ত নিতে পারো, এরপর নিতে পারো না। তাহলে আমাদের এখন আপাতত অ্যানসার হবে 0 পাই আর 2 পাই। বাট এটা আমরা লিখবো কিভাবে? আমরা এটাই ভাবে লিখবো যে sin x sin 0, নিচেই আমরা এখানে পরপর লিখে দিতে পারি, শুধু sin 0 কেন, এটা এইভাবে দেখা যাবে পাই মাইনাস 0, চেক করো তো sin পাই মাইনাস 0 মান আমি বের করা শিখেছি এরকম। আবার এটা লেখা যাবে sin 2 পাই মাইনাস 0, বুঝে গেছে? তাহলে x এর জায়গায় আমি একবার 0 লিখতে পারি, x এর জায়গায় এই যে এটা লিখতে পারি, x এর জায়গায় এটা লিখতে পারি। তাহলে x = 0 বা x = পাই মাইনাস 0 অর্থাৎ পাই, অথবা x = 2 পাই মাইনাস 0 অর্থাৎ 2 পাই। ঠিক আছে? তাহলে x থেকে আমরা এইখান থেকে এই sin যে 0, এখান থেকে শর্ত অনুসারে 0 পাই আর 2 পাই পাচ্ছি, আরো পাইতাম বাট আমাদের প্রশ্নে নিতে না করছে। ঠিক আছে? ওকে, এইভাবে লিখে দিলেই তুমি এখান থেকে মানটা লিখে দিছো। ঠিক আছে? ওকে, এরপর দেখো cos x হচ্ছে হাফ। এখন দেখো cos হাফ এর কি পজিটিভ না নেগেটিভ বলো তো? পজিটিভ। এখন cos পজিটিভ হবে কয় জায়গায়? প্রথম চতুর্ভাগে সবাই আর একদম লাস্টেরটায়। তাহলে এখানে ফার্স্ট মানে প্রথম চতুর্ভাগ হইতে পারে, আবার চতুর্থ চতুর্ভাগ হইতে পারে। প্রথম চতুর্ভাগ হলে তো অ্যানসার সহজ, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হয়, তাই না? √3/2 হাফ, 60 ডিগ্রি মান হাফ হয়। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে π/3, এই হলো একটা অ্যানসার। আর চতুর্থ চতুর্ভাগ যদি হয়ে যায় তাহলে আমরা এইভাবে লিখি যে cos চতুর্থ চতুর্ভাগে, এখন এটা আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এই যে একটু শর্টকাটে করতেছি, লাইন স্কিপ করে। আই হোপ তোমরা বুঝবা যে এইটাই তো লিখবো যে cos = cos π/3, পরে নিচে লাইনে চতুর্থ চতুর্ভাগ মানে আমরা এভাবে লিখি না যে 4 π/2 মানে 2 পাই মাইনাস এই যে অ্যাঙ্গেলটা, দেখো তো এইটা মানে এইটা, মানে তুমি এভাবে লিখবা যে cos x = হাফ, cos x = cos π/3, দেন এই লাইনটা লিখতাম। আমি একটু ডাইরেক্ট লিখলাম, cos বাদ দাও, তাহলে x = 2 পাই মাইনাস π/3, তাহলে 3 6 পাই মাইনাস পাই মানে 5 পাই। এই হচ্ছে অ্যানসার, শেষ। তাহলে দেখছো এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার, 0 পাই 2 পাই π/3 5 π/3। তোমাদের যদি এইটা নিয়েও যদি প্যারা হয়, একটু আগে এই ক্লাসের ঠিক আগের ক্লাসটাতে আমি শিখেছিলাম যে সাইন কোথায় কোথায় 0 হয়, ওই কনসেপ্টে 0 তো হবে, পাই হবে, 2 পাই হবে, এজন্য 0 পাই মাইনাস 0 2 পাই মাইনাস 0। পরে এখান থেকে এই x = একবার এটা, x = এটা, একটা থেকে তিনটা মান দেখা হয়েছে। আর এইখান থেকে আই হোপ কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা দেখো তোমাদের এখন 14 নম্বর অঙ্ক যেটা, এটা তোমরা 8.1 এ শিখে আসছো, ইভেন করাও ছিল। আর এটা দিয়ে তোমাদের এরকম ম্যাথ কিন্তু করানো হয়েছে। এটা এই জন্য আমি তোমাদের উপর চোখ বন্ধ করে এটা তোমাদের উপর আমি এসডব্লিউ দিচ্ছি, বুঝছো? এই সিনশটা তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে, এটা তোমরা এর আগে করছো 8.1 এ, বুঝছো? এর জন্য তোমাদেরকে দিচ্ছি, না পারলে কিন্তু আমি করে দিতাম। ঠিক আছে? এটা এসডব্লিউ কোথায় দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে আমি এখানে তোমাদের চেক করে দিব। তোমাদের হচ্ছে বইয়ে দেখবা এরপর একটা সৃজনশীল প্রশ্ন আছে। হ্যাঁ, এই সৃজনশীল প্রশ্নে এটা আমি তোমাদেরকে এখন সলভ করে দিব। এই সৃজনশীল প্রশ্নে তুমি যদি দেখো, তোমাকে এখানে কি দেখানো হচ্ছে? মনে হচ্ছে একটা বৃত্ত, তাই না? হ্যাঁ, একটা বৃত্ত দেখা যাচ্ছে। তো বলছে যে চিত্র ABC একটা বৃত্তাকার চাকা, দেখো ABC মানে একটা চাকা, বৃত্ত না, একটা চাকা, বৃত্তাকার চাকা এবং চাকাটির AB চাপের দৈর্ঘ্য, এই যে A আর B, এটাকে তোমরা কি বলি? চাপ বলি, তাই না? AB চাপ। আর একদম সোজাসুজি কানেকশনকে বলা হয় যে, আচ্ছা যাই হোক, AB চাপের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার।
চিত্রেও দেওয়া, তাই না? যে চিত্র দেখা যাচ্ছে, সুন্দর মতন চিত্র দেওয়া। এখন এবি চাপ, যেহেতু আমরা এবি চাপের দৈর্ঘ্য এটাকে নরমালি এস দিয়ে প্রকাশ করে থাকি, এস দিয়ে প্রকাশ করে থাকি। থিটা হলে চাপের দৈর্ঘ্য এটা 25 হলে বলছে থিটার মান কত? থিটা, এই থিটা কোনটা? এই দেখো, এই দেখো এ বি আর বি, এ আর বি, তাই না? কেন্দ্র থেকে এ কানেক্ট করো, কেন্দ্র থেকে বি কানেক্ট করো, তার মানে এই চাপ কেন্দ্রের যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা জানতে যাচ্ছে। আমরা কিন্তু জানি যে চাপের সাথে সম্পর্ক হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তো অলরেডি এস এর মান কত বলে দিচ্ছে? 25 বলে দিচ্ছে। এস এর মান কত বলে দিচ্ছে? 25 বলে দিচ্ছে। তুমি এই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারো? চিত্র থেকে বলো তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে বোঝায় কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা। তো কেন্দ্র থেকে দেখো ও এর দূরত্ব এইখানে দিচ্ছে না, দেয় নাই। ও বির কিন্তু লেন্থটা তুমি জানো, তার মানে এইটাই হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। তাহলে অলরেডি এস জানো, ব্যাসার্ধ ইউজ করবা কি? এক্স স্কয়ার প্লাস 1। এখান থেকে থিটা পাবা কিসের? রেডিয়ানে, তাই না? থিটা মান কত আমরা জানি, এই সূত্রে এস ইকুয়াল টু আর থিটা সূত্রে আমরা রেডিয়ান পাই, রেডিয়ান কোণ পাই। এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাব। এরপর একটু লেস আছে, তো লেস থাকুক, আমরা এটা সলভ করতেছি। তাহলে একটুকু পর্যন্ত আমরা আগে সলভ অ্যান্সার লিখে দিই, তাই না? যে কি লিখে দেব? যে এখানে দেওয়া আছে চাপ, দেওয়া আছে চাপ, এস লেখা যেতে পারে, এস হচ্ছে এবি, এবি মান দেওয়া হচ্ছে 25 মনে হয়, তাই না? এবি হচ্ছে 25 সেন্টিমিটার। তারপর আমরা চিত্র থেকে দেখলাম ব্যাসার্ধ দেওয়া আছে আর, এই যে চিত্র ব্যাসার্ধ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1। একক কি লিখবো? এখানে যদি সেন্টিমিটার লেখছে তাহলে এটাও সেন্টিমিটারে। এখন কথা হচ্ছে কি বলতো, ওই যে থিটাটাই জানে না, বা এখানে লিখতে পারো কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, এই থিটা আমরা জানি না। আমরা জানি এস ইকুয়াল টু হয় হচ্ছে আর থিটা। তাহলে থিটা ইকুয়াল টু হবে কি বলতো? এস বাই আর। এটা রেডিয়ানে আসবে, কোনটা কিসে আসবে? রেডিয়ানে আসবে। এখন এস এর মান আসছে 25, আর এর মান কত আসছে? এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1, এত রেডিয়ান। শেষ। এতটুকু হচ্ছে অর্ধেক অ্যান্সার, ঠিক আছে? এতটুকু হচ্ছে অর্ধেক অ্যান্সার। থিটা চাইছে থিটা। যদি বলতো ডিগ্রিতে লেখো এই রেডিয়ানকে, আমরা তাহলে ওই যে 1 রেডিয়ান মানে হচ্ছে 180/পাই ডিগ্রি, আর আবার 180/পাই দিয়ে গুণ করে দিতাম। বলে নাই, করবো না। শেষ। বলছে থিটা কত? থিটার মান লিখছি। এখন বলছে চাকাটি একবার ঘুরে কত মিটার যায়? একবার ঘুরে, এটা খুবই বেসিক কনসেপ্ট, যে ম্যাথ কিন্তু তোমাদের এই যে এখানেও কাজে লাগবে, তাই না? যে চাকা কতবার ঘুরে। আমরা জানি কোনো বৃত্তাকার কোনো কিছু, এটা চাকা যাই হোক, যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। 8.1 কিন্তু আমরা এগুলো করে আসছি। কোনো কিছু একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো অলরেডি পরিধি খুবই সহজ। পরিধি মানে হচ্ছে আমাদের 2πr, পরিধি মানে হচ্ছে 2πr। তো 2 আর পাই তো কনস্ট্যান্ট, মানে 2 আর পাই মানে 3.141592658353589793264626464332। আমি বলতে পারো ভাই আন্দাজে নাম্বারগুলো বলবো, আন্দাজে বলি নাই, ক্যালকুলেশন নাও। 3.1415926535 3.1415926535897932364646264643 এই পর্যন্ত হয়। আমি ভুলে গেছি, আগে ছোটকালে 50 প্লাস পারতাম, এখন মনে হয় 25 হতে পারে গেছে। 3.14159265, এখানে কিছু নাই। 3.14159265358979323646264643 এরকম। আগে একটা সময় ভালো লাগতো, শিখতাম, ভুলে গেছি এখন অনেক কিছুই। এখন দেখো চাকাটি একবার ঘুরে, তো দেখো 2 তুমি জানো, পাইও তুমি জানো, খালি ব্যাসার্ধ জানলেই তো পরিধি হয়ে যায়। আর পরিধি মানে কি? যে একবার ঘুরলে কতটুকু যায়। খালি এখানে প্রশ্ন মিটারে চেয়েছে, একটু খেয়াল রাখো, মিটারে চেয়েছে। আর আমাদের কিন্তু সব সেন্টিমিটার এককে দেওয়া, সেন্টিমিটারে আসবে। তাহলে চলো করে দিই, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই যে আবার, এটা হলুদ কালিতে লিখি যে আবার, এখানে আমরা লিখি পরিধি, ঠিক আছে? এটা কত আসে? যে 2πr, হ্যাঁ একক, বাট আমরা জানি আরটা হচ্ছে সেন্টিমিটারে। 2 ইন্টু আপাতত পাই থাকুক, পাই আর এর মান এটাই বসে, এক্স স্কয়ার প্লাস 1 সেন্টিমিটার। পায়ের মান আর কি ভাঙি নাই, পায়ের মান কত? 3.14। ত্রিকোণমিতির অ্যাঙ্গেল হিসাবে ছাড়া পাই ব্যবহার হলেই 3.14, আর ত্রিকোণমিতির পরে মানে অনুপাতের পর, হ্যাঁ ধরো সাইন পাই, তাহলে 180, তখন পায়ের মান 180। ওকে, তো গেল। তো পরিধি বের করে ফেলছি, তাই না? পরিধি এত মিটার। আর তাহলে এখন এই কথাটা লিখবা যে একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে।
পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে তুমি এখন লিখবা, তাহলে একবার ঘুরে বা ঘুরলে অতিক্রান্ত দূরত্ব, আমাদের তো এটাই চেয়েছে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে এখন আমাদের কাছে যেটা আসছে 2 পাই, ব্যাসার্ধ জানি কত, x স্কয়ার প্লাস 1 সেন্টিমিটার। আমাদের এখানে প্রশ্নে তুমি এখনো ভালো করে পড়ো, প্রশ্ন তুমি যদি এখনো ভালো করে পড়ো, প্রশ্ন করছে চাকাটি একবার ঘুরে কত মিটার, তো এটা তোমার আসছে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করা লাগবে, 100 দ্বারা ভাগ করা লাগবে, 100 দ্বারা ভাগ করা লাগবে। ঠিক আছে, 100 দ্বারা ভাগ করলাম, এত সেন্টিমিটার, বুঝে গেছে, এত সেন্টিমিটার। তাহলে এটা এভাবে লেখা যায় পাই x স্কয়ার প্লাস 1 বাই 2 দিয়ে কাটাকাটি করলে 50, এত সেন্টিমিটার। তুমি চাইলে এখনো পাগল হয়ে গেছে, কেন 100 দিয়ে ভাগ করার পর তো মিটারে চলে গেছে, মিটারে চলে গেছে, মিটার মিটার। তুমি চাইলে এখন পাই এর মান বসিয়ে দিতে পারো, আমার কোনো অবজেকশন নাই। আশা করি এটা তোমরা বুঝতে পারবে, ওই হয়ে রাখো, কোনো সমস্যা নেই। পাই এর মান 3.1416। পরেরটা দেখো খ, যে এবিসি চাকাটি, এই যে আমাদের যে চাকাটা, তাই না, এবিসি চাকার নামটা দেওয়া হয়েছে এবিসি, প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হলে, 5 বার আবর্তিত হলে মানে 5 বার ঘুরে, প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হয় মানে প্রত্যেক সেকেন্ডে 5 বার ঘুরে, চাকাটির গতিবেগ ঘন্টায় কত? গতিবেগ আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে তার মানে ঘন্টায় চেয়েছে, তার মানে এখানে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, কত কিলোমিটার যায় সেটা বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা চাকার পরিধি তো বের করছি, কি বলতো, আমরা কিন্তু চাকার পরিধি বের করছি, দেখো মিটারে কিন্তু বের করা আছে, মিটারে মানে একবার ঘুরে এত মিটার যায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা খ স্টার্ট করে দিই, খ স্টার্ট করে দিই, খ স্টার্ট করে দিই, যে একবার ঘুরে অতিক্রম করে এত মিটার, তাহলে আমরা ইজিলি লিখতে পারি 5 বার ঘুরে অতিক্রম করে, একবার ঘুরে অতিক্রম করে যেটা এত মিটার, তাহলে 5 বার ঘুরে অতিক্রম করে 5 গুণ হবে, 5 ইনটু পাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 50 এত মিটার। তো 5 দিয়ে 50 কাটাকাটি করো, তাহলে এখানে থাকবে পাই বাই 10 x স্কয়ার প্লাস 1 মিটার। আপাতত মিটারই থাকি। তো প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু এটা বলছে যে এটা নাকি 1 সেকেন্ডে 5 বার ঘুরে, আর 5 বার ঘুরে কত মিটার যায় সেটা আমি পেয়ে গেছি। তার মানে 1 সেকেন্ডে 5 বার ঘুরে, আর 5 বার ঘোরা মানে যে এত মিটার যায়, তার মানে এখন আমরা এখানে লিখবো, সুতরাং 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় এত মিটার, 5 বার ঘোরা যায়, 1 সেকেন্ডে 5 বার ঘুরে, 5 বার ঘুরে যায় এত মিটার যায়, পাই বাই 10 x স্কয়ার প্লাস 1। কারো কোনো অবজেকশন আছে? তো এখন তো আমি কিন্তু প্রশ্ন লিখছি গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কতটুকু যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। ঠিক আছে, 1 ঘন্টা আবার মানে কিন্তু আমরা জানি, তোমরা জানো 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট আবার 60 সেকেন্ড। তো ঘন্টাকে যদি তুমি সেকেন্ডে নাও, তাহলে 60 দিয়ে গুণ করলে তুমি ফার্স্টে মিনিট পাবা, ওই মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড পাবা। আর এটা মাথায় রাখবা সবসময়, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কত কিলোমিটার যায়, এটা হচ্ছে তোমার প্রশ্ন, কত কিলোমিটার যায়, এটাই বের করতে পারলেই তো অঙ্ক শেষ, ওইটা তো গতিবেগ। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে এত মিটার, তাহলে আমি এখনই এটা একটু চেঞ্জ করে দিই, 1 সেকেন্ডে যায় তাহলে এটা কত কিলোমিটার, কিলোমিটার যাওয়ার বের করার জন্য তোমার কি করতে হবে বলতো, বলতো এই যে যেই সংখ্যাটা তোমার আছে এটাকে আবার 1000 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলেই মিটার থেকে কিলোমিটারে চলে যায়, এত কিলোমিটার, কিমি, তাই না? তুমি যদি ক্যালকুলেশন একটু ফাস্ট হও তাহলে বুঝে যাবা যে এটা ভাগ 1000 দিয়ে ভাগ মানে এটা 1 বাই, যে এরকম দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু এরকম। তাহলে তুমি এই যে পাই x স্কয়ার প্লাস 1, এই 1 আর 10 আর 1000 গুণ হয়, তুমি এখানে লিখতে পারো 10000। আমরা এখন এটা লিখে দেব, ঠিক আছে, বা তুমি এখন এটা লিখতে পারো যে পাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 10000 এত কিলোমিটার।
বাট এটা তো হচ্ছে 1 সেকেন্ডে যায়। তাহলে তোমার এখন লিখো তাহলে 3600 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় যেহেতু এত কিলোমিটার, তাহলে 3600 সেকেন্ডে যায়, এখানে 3600 গুণ হবে আবার 3600, এই হলো পাই x স্কয়ার প্লাস 1, আর এই হলো কি বলতো 10000 কিলোমিটার। আর 3600 সেকেন্ড মানে তুমি জানো এটা হচ্ছে 1 ঘন্টা, তাই না? তাহলে চেঞ্জ হবে না, 3600 সেকেন্ডে যায় এত কিলোমিটার, এটাকে তো লেখা যায় 1 ঘন্টায় যায় এই যে এত। এখন দেখো তো কাটাকাটি করে কি কি থাকে, কাটাকাটি করে কি কি থাকে, ধরো আমি 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 36/100 তুমি যদি একটু ক্যালকুলেটরও দেখে নিতে পারো তাও হয়। নাইন বাই 25 লেখা যায়, ওইটাই লিখে দাও 9/25, তাহলে 9/25, আর এই থাকবে হচ্ছে পাই, আর এই হলো x স্কয়ার প্লাস 1 এত কিলোমিটার। তাহলে লেখা যায় গতিবেগ, বলো গতিবেগ, তাহলে 9π/25 x স্কয়ার প্লাস 1 কিলোমিটার কিমি পার ঘন্টা। দেখছো কিভাবে সেন্টিমিটার ডাটা থেকে কিলোমিটারে নিয়ে আসছি, সেন্টিমিটার থেকে মিটারে নিয়েছি, তাহলে 1 সেকেন্ডে যায় কত মিটার, তারপর জানছি হচ্ছে আচ্ছা 3600 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে যায় কত মিটার, 1 সেকেন্ডে যায় কত কিলোমিটার, আগে কিলোমিটার ঠিক করে নিচ্ছি। এরপর হচ্ছে সময়, সেকেন্ডকে আস্তে করে 3600 দিয়ে গুণ করে দিলেই ওটা ঘন্টায় হয়ে যায়, ওইটা হচ্ছে 1 ঘন্টা তাহলে যায় 1 কিলোমিটার। শেষ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপর দেখো তোমাদের গ নাম্বারটা, যে ত্রিভুজ বিওডি হতে, গ নাম্বারটা, ঠিক আছে? কোনটা? গ নাম্বারটা। এখানে খেয়াল করো, তোমার কাছে এখানে একটা ত্রিভুজ আছে, দেখো যে বিওডি, তাই না? এখানে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, আমরা একটু ত্রিভুজটাকে এঁকে নিই। ত্রিভুজটা মানে এরকম, ঠিক আছে? দেখো বিওডি, ওকে বিওডি, এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে থিটা, মানে কোন বিওডি হচ্ছে থিটা, ওকে। তারপর দেখো এই যে ওবি, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, ওকে। আর এই যে বিডি, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, আর কিছু নেই। এখন প্রশ্ন কি বলছে, হতে sin থিটার মান ব্যবহার করে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x। এই অঙ্কটা তোমাদের 8.2 এর একটা অঙ্ক, ওই অঙ্কের উল্টা অঙ্ক। কি বললাম, এই অঙ্কটা আমরা 8.2 তে করছি, 8.2 তে তোমরা দেখবে বেশ কিছু প্রমাণের অঙ্ক আছে, যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। এই অঙ্কটা তোমাদের ওই অঙ্কের উল্টা অঙ্ক, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি প্রথমে একটা খারাপ বুদ্ধি দিয়ে দেবো, পরে একটা ভালো বুদ্ধি বলবো, এটা ইন্টারও তোমরা পাবা, ইন্টারমিডিয়েটও এই কনসেপ্টগুলো পাবা। তো ফার্স্টে তুমি বিওডি থেকে sin থিটা বের করো। এই যে এখান থেকে sin থিটা ইকুয়াল টু কি লেখা যায়, sin থিটা, থিটা কোণের sin অনুপাত কি হবে, সাগরের লবণ অতি, দেখো লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তো sin থিটা চোখ বন্ধ করে লেখা যায় x স্কয়ার মাইনাস 1, এই হলো x স্কয়ার প্লাস 1। তার মানে তোমাকে দেখো sin থিটা ইকুয়াল টু এই x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হলে প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x। 8.2 এ যাও, তোমরা এরকম একটা অঙ্ক পাবা, দেখো আমি মুখে বলি, দেখো পাবা যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x হলে প্রমাণ করো যে sin থিটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এই অঙ্কটা সহজ, এই অঙ্কটা উল্টা প্রমাণ করাটা সহজ। উল্টা প্রমাণটা কি জানো, উল্টা প্রমাণটা হচ্ছে এই যে tan থিটাকে ভাঙা হয় sin থিটা বাই cos থিটা, sec থিটাকে লেখা হয় 1 বাই cos থিটা, এরপর হচ্ছে লসাগু করা হয়, হ্যাঁ লসাগু করা হয়। তারপর আমাকে যেহেতু x এর বর্গ লাগবে, তারপর লেফট সাইড আমরা বর্গ করি, হ্যাঁ বর্গ করার পরেই চলে আসে। তো তোমাদের যদি মনে করো যে এখান থেকে এটা প্রমাণ করতে কষ্ট হয়, তোমরা এই অঙ্কটা করতে পারো কোন একটা পেজে করে, নিচে যে প্রমাণটা আসবে ঠিক উল্টা পাবে, উল্টা লাইন, ওই লাইনের উল্টা লাইনগুলো লিখলেই দেখবে এই অঙ্ক প্রমাণ হয়ে গেছে। বাট এটা চোরামি বুদ্ধি। বাট এখন দেখো এখান থেকে আমরা জেনুইনলি কিভাবে প্রমাণ করব, জেনুইনলি কিভাবে প্রমাণ করতে পারি। তো sin থিটা ইকুয়াল টু যেহেতু এটা দেওয়া, আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x এ, এটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? x এ যেতে হবে। তো তুমি যদি ভালো করে তাকায় দেখো এই ফরম্যাটটা, এইটা জিনিসটা কেমন লাগতেছে, এটা x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 মানে লব মাইনাস হর লব প্লাস হর, লব মাইনাস হর লব প্লাস হর, মানে বিয়োজন যোজনের একটা কনসেপ্ট দেখতে পারতেছি। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, ধরো x বাই y ইকুয়াল টু হচ্ছে a বাই b,
ঠিক আছে? একটু যোজন বিযোজন করো তো, বিয়োজন যোজন অথবা যোজন বিযোজন একই কথা কিন্তু, মানে একবার খালি বিয়োগটা হয় নিচে যোগ হয়, যার যখন প্রয়োজন হয় সে সেটা বের করে, ঠিক আছে? তো ধরো তুমি বিয়োজন যোজনই করতেছো, যেহেতু এখানে আগে মাইনাস, মানে বিয়োজন দেন যোজন। বিয়োজন যোজনের মানে কি, লব মাইনাস হর লব প্লাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। তো এই যে x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই, তো এখানে কি আসে a মাইনাস বি আর a প্লাস বি। তোমাকে এখন আমি যদি পরের লাইনে আবার বিয়োজন যোজন করতে বলি, করো তো, এবার একটু বড় আসবে, তাহলে লব হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস হর, মানে এই যে বিয়োগ করো মাইনাস x মাইনাস ওয়াই, আবার দেখো লব, এবার প্লাস হর অর্থাৎ x প্লাস ওয়াই, এবার দেখো লব, এটা হর, লব মাইনাস হর, এই যে লব মাইনাস হর, নিচেটা বিয়োগ, তারপর হচ্ছে লব প্লাস হর। ওকে, এখন দেখো তোমার সুন্দর করে x x কাটাকাটি যায়, y y কাটাকাটি যায়, উপরে আসে মাইনাস টু ওয়াই, তাই না? উপরে কি আসে দেখো তো, মাইনাস টু ওয়াই, আর নিচে আসে 2x। আর এখানে দেখো তো তোমার a a কাটাকাটি যায়, এখানে মাইনাস টু বি, আর এখানে b b কাটাকাটি যায়, এখানে আসে হচ্ছে 2a, ঠিক আছে? এখানে কি আসে 2a, তো 2 কাটাকাটি দাও, মাইনাস 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 কাটাকাটি দাও, তাহলে তোমার আসলে কি y বাই x আচ্ছা b বাই y, ঘুরে ফিরে আবার উল্টায় দেখো x বাই y ইকুয়াল টু a বাই b লেখা যায়। হ্যাঁ, তোমার এখন বলতে পারবে হ্যাঁ কি কি করলেন বুঝলাম না, উল্টাইলাম, এটাকে y বাই x আর b বাই y আসে ব্যস্তকরণ করছি, মানে x বাই y, তাহলে আসছে a বাই b। দেখো যেখানে ছিলাম সেখানে চলে আসছি, মানে মেন কথা আমি এটা বলতে চাচ্ছি, যোজন বিযোজন করার পর আবার যোজন বিযোজন করলে একই জিনিস ফেরত আসবে। আমরা তো এখানে বিয়োজন যোজন করছি আবার, বুঝতে পারছো? এই ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা বলে দিচ্ছে যে সামহাও ও হয়তোবা বিয়োজন যোজন থেকে আসছে, কারণ x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1 বিয়োজন যোজন থেকে আসছে, তাহলে এটাকে যদি আবার বিয়োজন যোজন করি তাহলে ফেরত পাবো আমরা। এই জন্য আমরা এখানে একটু আবার বিয়োজন যোজন করব, তাহলে একাত্তর হবে না, বাম সাইডেও করতে হবে। এখানে কি বাই 1 আছে না, তাহলে sin থিটা মাইনাস 1, তাহলে sin থিটা প্লাস 1, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 1, বিয়োজন মানে কি নিচেরটা এখন বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এবার যোগ হবে, তো x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তাহলে sin থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 আসলো। তো তুমি খেয়াল করে দেখো, তোমার x x কাটাকাটি যায়, উপরে থেকে মাইনাস 2, আর হচ্ছে নিচে 1 1 কাটাকাটি যায়, এখানে থেকে হচ্ছে 2x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিন্তু যাইতে হবে মনে রাখো x এ, আমাদের কিন্তু মানে বর্গমূল করা একটা ব্যাপার আসবে। এখানে জাস্ট বিয়োজন যোজন ছিল দেখে আমি আবার বিয়োজন যোজন করছি, বাট এখানে দেখো কাটাকাটি পর কত থাকবে দেখো তো, এটা থাকবে হচ্ছে গিয়ে 2 কাটাকাটির পর থাকবে হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার, এটা থিটা। এখন আমি কি করবো জানো, এটাকে উল্টা লিখবো, অর্থাৎ sin থিটা ব্যস্তকরণ করে লিখবো। কেন লিখবো, এই যে তাহলে যে মাইনাস x স্কয়ার হলো, ঠিক আছে? কি হলো, মাইনাস x স্কয়ার হইলো। তোমাদেরকে একটা জিনিসের সাথে একটু পরিচয় করে দিই, তোমরা এই জিনিসটার সাথে, এই যে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা, এটা খুবই ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটা টার্গেট হবে তোমাদের। 9 10 এ শিখে যাচ্ছ, অত ভালো করে হয়তো বা এখানে নোটিস করতেছো না, বাট ইন্টারে এটা তোমরা অনেক ভালো করে নোটিস করবা। 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা কিভাবে নোটিস করবা? তোমাদের যখন এরকমটা থাকবে তখন আমরা কি করি জানো, আমরা তখন 1 প্লাস sin থিটা দিয়ে উপর নিচে গুণ করি, উপর নিচে কি করি, গুণ করি। এখন কথা হচ্ছে কেন ভাইয়া এইটা গুণ করাটা হয়, কেন হয় জানো? উপরে তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার লেখা যাবে এখন, তাই না? এখানে কি লেখা যাবে, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। নিচে খুবই সুন্দর দেখো, a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার, 1 a স্কয়ার তো লেখা হইলো না, আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায়, cos স্কয়ার থিটা। খুবই সুন্দর একটা ফরম্যাটে চলে আসে, বুঝতে পারছো? এইটা আমরা মানে ইন্টারমিডিয়েটে খুব দেখবা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, বাট এখানে কিন্তু 1 মাইনাস থিটাটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি কিন্তু এখানে 1 মাইনাস sin থিটা আনতে পারি নাই। তাহলে আমি এক কাজ করতে পারি, sin থিটা প্লাস 1 এটাকে তো 1 প্লাস sin থিটা লিখলে দোষের কিছু নাই, বাট আমি যদি 1 মাইনাস sin থিটা লিখি তার মানে আমি এখান থেকে কি মাইনাস কমন নিছি না, তার মানে এখানে একটা মাইনাস চলে আসবে সামনে, আর হলো মাইনাস x স্কয়ার। তাহলে দেখো 1 প্লাস sin থিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এখন মাইনাস মাইনাসটা কিন্তু কাটাকাটি করতে পারি এক্স স্কয়ার। যদি এই অঙ্কে তুমি যদি শুরু থেকে উল্টাভাবে অঙ্ক করতে মানে এটাকে উল্টায় লিখতে 1 বাই সাইন থিটা, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 মানে ব্যস্তকরণ করে যোজন বিয়োজন করলে তোমার এখন এটা আসতো। আমি দেখছি যে না বিয়োজন যোজন আছে, বিয়োজন যোজনই করছি, পরে এখানে মাইনাস আসছে, তা বললাম তো আমাদের ফরম্যাট কোনটা 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট ত্রিকোণমিতির। এখান থেকে তাহলে এখন আমরা কি করব বলো তো, ওই যে বললাম দেখো আমাকে এক্স এ যেতে হবে, তাহলে সামহাও এটাকে বর্গ রাশিতে প্রকাশ করতে হবে, সামহাও এটাকে বর্গ রাশিতে প্রকাশ করতে হবে, পুরাটাকে লব প্লাস হর পুরাটাকে বর্গ রাশিতে প্রকাশ করতে হবে। তো পুরাটাকে যদি বর্গ রাশিতে প্রকাশ করতে চাই কিভাবে সম্ভব, ধরো 1 প্লাস সাইন থিটা, তাই সিমিলারলি আমি আবার 1 প্লাস সাইন থিটা আনলে এটা উপরেরটা বর্গে যাবে, বাট নিচেরটা একটু এখনো কিন্তু বর্গে যায় নাই, যে 1 মাইনাস সাইন থিটা এই যে 1 প্লাস সাইন থিটা যে গুণ করলাম, এখনো কিন্তু এটা উপরেরটাকে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার লেখা যায়, নিচেরটা এটা তো 1 মাইনাস আবার 1 প্লাস, মানে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, নিচেরটা কিন্তু বর্গে যায় নাই, বাট দেখো যাবে একটু অন্য হতে যাবে। কি হয়ে যাবে, এটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই যে এই ফরম্যাটটার জন্য এই কাজটা করা হয়। এই যে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আসলো, এই যে নিচেরটা তো বর্গে গেছিল না, দেখো এখন দেখো কিভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে cos স্কয়ার থিটা। এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে উপরে তো 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আসছে, এটাকে লেখা যাবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু ওই হচ্ছে x স্কয়ার। ওভারঅল এটাকে লেখা যাবে 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা, এখন দেখো হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা যদি বর্গমূল করে দিই তাহলে উপরে থেকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে শুধু cos থিটা, এই হলো x। এখন দেখো আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি যে 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে x। 1 বাই cos থিটা হচ্ছে কি জানো, sec থিটা, আর sin থিটা বাই cos থিটা মানে আমাদের tan থিটা ইকুয়াল টু হচ্ছে x। আমি কেন বলছিলাম ওই তোমরা ওই এই অঙ্কটার উল্টো অঙ্ক করতে পারো, দেখো তোমরা যখন অঙ্ক করো উল্টাটা যে 8.2 এ যেটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x, এখান থেকে এটা তখন কিন্তু এই যেটা ভাঙো যে 1 বাই cos থিটা এটাকে ভালো লেখো sin থিটা বাই cos থিটা, পরে লসও করে এই লাইন লেখো এই লাইন লেখো এই লাইন লেখো, উল্টা যে তোমরা এই জিনিসটা প্রমাণ করতে। আর এই অঙ্ক উল্টা এই উল্টা হবে আসছে, বাট এখানে থিমটা কি ইউজ করছি, বিয়োজন যোজন ছিল বিয়োজন যোজন করছি, দেন এই যে আমাদের যে এটার সাথে এখন একটু পরিচিত হয় এই ফরম্যাটটা, এটা থাকলে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে লব আর হরকে একসাথে বর্গের ফরম্যাটে ফেলা যায়, তাহলে ফেললে বর্গমূল করে দিব অঙ্ক, তারপর শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন, তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন দেখো, আমরা চলে আসতেছি। এই যে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, সবচেয়ে ছোট কোণের পরিমাণ 15 ডিগ্রি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? একটা সমকোণী ত্রিভুজ আঁকলা। এখন দেখো সবথেকে বড় বাহু হয় অতিভুজ, তো এটা বাদে এটা যত 90 ডিগ্রি, এটার মধ্যে সবথেকে ছোট হচ্ছে এটা। হ্যাঁ, সবথেকে ছোট বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ওকে, বলছে সবচেয়ে ছোট কোণের পরিমাণ 15 ডিগ্রি। এখন বলো তো এটা তো 90 ডিগ্রি, তাহলে সব থেকে ছোট কোণ কোনটা হয়? দেখো এটা জেনে রাখো, ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, আর এটাও একটা ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ একটু কম্পেয়ার করাই, ঠিক আছে? খেয়াল করো এই কোণটা আর এই কোণটার মধ্যে, এই কোণটার মধ্যে দুইটা ত্রিভুজেরই অবশ্যই এই কোণটা বড় দেখে খেয়াল করো, ঠিক এর বিপরীত বাহুটা বড়, আর এটা দেখো এটা ছোট দেখে দেখো বিপরীত বাহুটা ছোট। মানে এই কথা যে ধরো তোমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ, এই দেখো এই কোণ আর এই কোণের মধ্যে সব থেকে বড় কোণ এটা না, কারণ তার বিপরীত বাহুটা সব থেকে বড়। আবার সব থেকে ছোট কোণ এটার মধ্যে সব থেকে ছোট কোণ এটা, এখানে সব থেকে বিপরীত বাহুটা সব থেকে ছোট। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, একটা ত্রিভুজের ছোট বাহুর ঠিক বিপরীত কোণটা ছোট কোণ, ঠিক একইভাবে বড় বাহুর ঠিক বিপরীত কোণটা হবে, মানে বড় বাহুর মুখোমুখি কোণটা হবে বড় কোণ। উল্টো ভাবে বলা যায়, বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট। তো আমি যেহেতু বলছি এটা ছোট বাহু, আর বলছে সব থেকে ছোট কোণের পরিমাণ হচ্ছে 15, মানে ডেফিনেটলি এটাই 15। তো এটা 90 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এই কোণটাও কিন্তু আমি হিসাব করে বের করতে পারবো। এখন প্রশ্ন করছে অতিভুজের দৈর্ঘ্য কত? কার দৈর্ঘ্য কত?
অতিভুজের দৈর্ঘ্য কত? তুমি ধরেই নাও অতিভুজ এক্স, তুমি ধরেই নাও অতিভুজ কত এক্স। এই কোণের সাপেক্ষে তুমি লম্বকে চেনো, অতিভুজ বের করতে চাচ্ছ, তাহলে তুমি কোন অনুপাত চিন্তা করবা? সাগরের লবণতি না? তাহলে sin 30, sin অ্যাঙ্গেল মানে 15 ডিগ্রি হচ্ছে লম্ব আই ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে x = 7/sin 15 ডিগ্রি। তো এই মানটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বের করে ফেলো, কোনো সমস্যা নেই ডাইরেক্ট, কারণ 15 ডিগ্রি মান তো তোমরা শিখো নাই, তাই না? এই হলো 7/sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি। ঠিক আছে, এই মানটা 27.05 লেখা যায়। এই হচ্ছে অঙ্ক। আমরা একটা সমকোণী ত্রিভুজে মানে জাস্ট দুইটা ডাটা জানলেই তো সব বের করে ফেলতে পারি, তাই না? জাস্ট দুইটা ডাটা জানলে, সমকোণ ছাড়া যে কোনো একটা কোণ আর একটা বাহু জানলেই আমরা সব বের করে ফেলতে পারি। ইভেন আমাদের সব বের করা শেষ, এবং ফাইনালি আমাদের এই চ্যাপ্টারটার দি এন্ড হলো। এরপর যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে জানাও, বাট অঙ্ক করতে হবে। অঙ্ক না করে খালি বলো না যে না ভাইয়া পারতেছি না, আগে অঙ্ক করবা, যতটুকু চেষ্টা করছো সেটা আগে দেখাবা, তারপরে অবশ্যই বলে দেওয়া হবে। দেখা হবে নতুন কোন একটা চ্যাপ্টারে। সবাইকে আল্লাহ হাফেজ।